সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি LB24 এর আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল রাইটস শোতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি সপ্তাহের ন্যায় আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি। আপনারা পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে থাকবেন। আমি পুরো প্রোগ্রাম জুড়ে আপনাদের সাথে আছি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। দর্শক, আমরা প্রত্যেকটি প্রোগ্রামে আপনাদের জন্য আইনের বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি। আপনারা বিভিন্ন কোয়েশ্চেন আমাদেরকে করেন, যেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করি। আমাদের গণ্যমান্য অতিথিবৃন্দ আপনাদেরকে এবং লিগ্যাল এক্সপার্টরা আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করেন। আমরা আজকেও চেষ্টা করব ধারাবাহিকভাবে আপনাদের যে কোনো জেনারেল ইনফরমেশনের জন্য, আইন ইনফরমেশনের জন্য যদি কোয়েশ্চেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করার মাধ্যমে আমাদের প্রোগ্রামে জয়েন করবেন, এবং ডিউরিং দ্য প্রোগ্রাম উইল বি definitely taking your calls. We'll be discuss about the issues that matters to you. In response to your call, our answer will be generic, informative, and suggestive only. Therefore, before you act on the information, please do seek independent legal advice from an independent lawyer. প্রোগ্রামের প্রত্যেকটা ইনফরমেশনের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা প্রযোজ্য। আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বিজ্ঞ আইনজীবী, দীর্ঘদিন থেকে আইন পেশার সাথে জড়িত আমাদের সম্মানিত অতিথি ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। আসসালামু আলাইকুম খালেদ ভাই। আসসালামু আলাইকুম জুনেদ ভাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। খালেদ ভাই কেমন আছেন? আই এম ফাইন, থ্যাংক ইউ। খালেদ ভাই, ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে শরীক হওয়ার জন্য। দর্শক, আজকে আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে যেহেতু ছিলাম, আজকে আমরা একটা ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, যেটা এই মুহূর্তে সবার কাছে একটা কনসার্ন হয়ে উঠছে। আমরা বিভিন্ন দিক থেকে কোয়েশ্চেন পাচ্ছি, মানে আপনাদের কাছ থেকে অনেক আগ্রহ আমরা দেখতে পারতেছি যে ইদানিংকালে আমাদের ইমিগ্রেন্টরা এই দেশে আসার পরে হচ্ছে বিভিন্ন অপরাধ প্রবণতা যে বেড়ে গেছে, অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন ইনটেনশনালি, আনইনটেনশনালি। সো যেহেতু আমাদের সাথে বিজ্ঞ অতিথি আজকে আছেন, আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে এই বিষয়ে কিছু জিনিস জেনে নেয়ার। অবশ্যই আমরা পুরো প্রোগ্রাম জুড়ে আপনাদের কল নিব এবং আনসার দেওয়ার চেষ্টা করব। খালেদ ভাই, আপনার কাছে আসলে আপনাকে যখন কাছে পাই অনেক কিছুই জানতে ইচ্ছা করে। তো যেহেতু আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য প্রোগ্রাম আয়োজন করে থাকি, তো দর্শকদের কোয়েশ্চেনের আনসার দিতে হয়, আমরাও আপনাদের কাছে অনেক কিছু জানার থাকে। তো আজকে আমরা আসলে আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেকগুলা কোয়েশ্চেন আমাদের কাছে আসতেছে, অনেকগুলা কনসার্ন মানুষ আমাদের কাছে শেয়ার করতেছে, যেটা হচ্ছে যে ইমিগ্রেন্টরা এই দেশে আসার পরে ইন্টেনশনালি, আনইনটেনশনালি বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। ছোট অপরাধ থেকে একটা ওয়েস্টার্ন ফ্রড থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি যে ইনভলভ হয়ে যাচ্ছে, টেক্সটিং এর মাধ্যমে হোক, যেভাবেই হোক। তো আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমি আপনাকে শুরুর দিক থেকে একটা কোয়েশ্চেন করতে চাই। যখন একজন অ্যাপ্লিকেন্ট যে কোনোভাবে এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য এই দেশে অ্যাপ্লিকেশন করেন, তখন দেখা যায় যে প্রাথমিক একটা ইমিগ্রেশন ব্রিচ, যেটাকে আমরা বলি যে ইমিগ্রেশন ফ্রডও ধরে, হোম অফিস তাদেরকে বিভিন্নভাবে জালিয়াতি করে পেপার দেওয়ার কারণে হোম অফিস ডিসিপশনের আন্ডারে ফেলে 10 বছরের জন্য ব্যান করে দেয়। তো ইদানিং দেখতে পারতেছি আমরা স্কিল ওয়ার্কার রুটে এইরকম বিভিন্ন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে, আরো টায়ার 4 স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে অনেক ধরনের সার্টিফিকেট গুলো প্রোভাইড করা হয়, যেগুলা বিভিন্ন জায়গা থেকে ওরা বলতেছে হোম অফিস রেডিলি অ্যাভেলেবল, এগুলা ছিল, এগুলা নিজ হাতে লিখে দিয়ে দিচ্ছে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় ইন্টারভিউ নেওয়া হয় না নিয়ে হচ্ছে যে ডিসিপশনের আন্ডারে ফেলে দেওয়া হচ্ছে। যাচাইটা কিভাবে করা হইলো এটাও কিন্তু রিফিউজাল লেটারে দেওয়া হয় না। তো আপনার কাছ থেকে জানতে চাবো যে আসলে এই অবস্থায় হচ্ছে যে একজন অ্যাপ্লিকেন্টের কি করণীয়, এবং এই অপরাধটার আসলে মানে কতটুকু হচ্ছে যে শাস্তি, এবং অ্যাকচুয়ালি এই শাস্তি থেকে বের হয়ে আসার কিছু আছে কিনা। থ্যাংক ইউ জুনেদ ভাই। অবশ্যই প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন, দিস ইজ এ কোয়াইট অ্যালার্মিং ইস্যু, matter for concerns for everyone, particularly বিভিন্ন দেশ, বাংলাদেশ এবং অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রি থেকে big number of people, big number of students, big number of skilled worker, they migrant very often to the UK. So I think অ্যাপ্লিকেশনে যখনই একজন মানুষ তার অ্যাপ্লিকেশন করে,
তো অ্যাপ্লিকেশনের মধ্যে যখনই ডকুমেন্টস গুলো দেওয়া হয়, ইনফরমেশন গুলো দেওয়া হয়, এই ইনফরমেশনের at the very end of the application একটা কনফার্মেশন থাকে যে আমি যেটা বলতেছি এটা সত্য বলতেছি এবং আমার জানা মতে এটা সত্য এবং আমি কোনো অসত্য কোনো ইনফরমেশন দিতেছি না এবং কোনো অসত্য কোনো ডকুমেন্টস দিতেছি না। আনফরচুনেটলি it's not very unusual that it's not only from Bangladesh or from South Asian country, from anywhere in the world or আমরা কনভারসেশন শুরু করে দিয়েছি, বাট লেটস টেক এ কল ফার্স্ট। You have a caller? Okay, fantastic. কলার, আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। কলার, আপনি কি শুনতে পাচ্ছেন? I think we've lost the caller. Okay, we can come back. So what I was saying that this has always been a matter for concerns. So যদি কোনো অ্যাপ্লিক্যান্ট কোনো ফলস ডকুমেন্ট দেয় অথবা কোনো রং ইনফরমেশন দেয়, ফর এক্সাম্পল অনেক অ্যাপ্লিক্যান্ট অনেক জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিছে, এটা লুকাইছে, অথবা আগে অ্যাপ্লিকেশন করছে, এই দেশে আসছে, রিফিউজ হয়েছে, ওইটা ডিসক্লোজ করে নাই। এটা অনেক সময় দেখা যায়, মোস্ট অফ দ্য টাইম, বা অনেক সময় আমি দেখেছি যে আরেকজনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার কারণে, আরেকজনের উপরে রিলাই করার কারণে এই ধরনের অনেক ইনফরমেশন দেখা যায় যে মিসলিডিং হয়ে যায়। অনেক ইনফরমেশন, যেমন আরেকজন যদি কোনো এজেন্ট অথবা কোনো লয়ার অথবা অন্য কোনো ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড কেউ যদি অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করে, তাহলে অটোমেটিক মনে ধরেই নেয়, ও না, she or he has not probably been to the UK or been to any other countries, or some information he wouldn't know. So আমার প্রশ্ন হচ্ছে, কোনো এজেন্ট, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অথবা ফ্যামিলি মেম্বার, whoever is completing the form, you need to must, or whoever you are relying on to complete the form, at least you stay with him or her to give the correct information, and then you yourself double check the application, because এই ধরনের একটা ওমিশনের কারণে তারা ধরে নেবে এটা মিথ্যা অথবা মিসলিডিং ইনফরমেশন দেওয়া হয়েছে, এবং উইদিন দ্য ইমিগ্রেশন রুলস তাদের এটা ডিসক্রিশন আছে, তাদের এটা অথরিটি আছে, পাওয়ার আছে, দে ক্যান ব্যান ইউ ফর 10 years. Okay, how do you, okay, this applies to the false document. Say for example, আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট দিলেন, আপনি একটা এক্সপেরিয়েন্স লেটার দিলেন, অথবা আপনি একটা সার্টিফিকেট দিলেন, অথবা ধরেন আপনি একটা পাসপোর্ট দিলেন, যেগুলো দেখা গেল তারা ভেরিফাই করে দেখলো, তো ম্যারেজ সার্টিফিকেট দিলেন, ভেরিফাই করলো অথরিটির সাথে, অথবা যে জায়গা থেকে সোর্সটা আসছে ওই জায়গা থেকে সোর্স আসার পরে, কলার, আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। আসসালামু আলাইকুম। জি, একটু জোরে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের খুব ভালো লাগছে। আমার একটা প্রশ্ন ছিল, যদি দয়া করে উত্তর দেন। জি, বলেন। আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি, তো আমি কি আমার নামে ব্যবসা করতে পারবো? এই কোম্পানি হাউস খুলে আমি কি নিজে ব্যবসার মালিক হতে পারবো? কি ইউনিভার্সাল ক্রেডিটে কোনো প্রবলেম হবে? ওকে, আপনি কি সেটেলড বিদেশে? আমার এজেন্ট 2.5 ইয়ার। ওকে, আর আপনার কি ইমিগ্রেশন রুলস অনুযায়ী বা ইমিগ্রেশন কন্ডিশন অনুযায়ী আপনি কি পাবলিক ফান্ডস নেওয়া অ্যালাউড আছে? আপনার বিআরপি কার্ডের মধ্যে কি পাবলিক ফান্ডের কোনো রেস্ট্রিকশনস আছে কিনা? বিআরপি কার্ডে নো পাবলিক ফান্ড, বাট আমার নাম ইউনিভার্সাল ক্রেডিটে আছে আমার ফ্যামিলির সাথে। ওকে, অলরাইট, ওকে। তো আরেকটা জিনিস জানতে পারবো প্লিজ? আরেকটা কোয়েশ্চন। হ্যাঁ, বলেন, যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, তারপর তাড়াতাড়ি বলার চেষ্টা করেন। এই বিচার মেয়াদে কতদিন থাকতে অ্যাপ্লিকেশন করতে হবে? 2.5 বছরের যে বিআরপি কার্ডে আছে, তো আর মেয়াদ আছে প্রায় 7 মাস, তো আমি কতদিন আগে আমার এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হবে? থ্যাংক ইউ। আচ্ছা কলার, হ্যাঁ, আশা করি শুনতে পেয়েছেন। থ্যাংক ইউ জুনাদ ভাই, থ্যাংক ইউ কলার। ফার্স্ট কোয়েশ্চন, আই আন্ডারস্টুড the question.
যখন অনেক কলার, অনেক ক্লায়েন্ট এবং কমিউনিটি মেম্বার অনেকেই বলে যে আমার প্রবলেম হবে কিনা, কি প্রবলেম? ইউনিভার্সাল ক্রেডিটে আপনি যখন আপনার ওয়াইফ অথবা আপনার পার্টনার যিনি ব্রিটিশ সিটিজেন অথবা সেটেলড অথবা ইউ হ্যাভ পারমিশন টু অ্যাপ্লাই ফর বেনিফিটস, you must disclose that you have a partner if you have a partner. So আপনি যেটা বলছেন যে আপনি আপনার পার্টনার অ্যাপ্লিকেশন করছেন, আপনার নাম আছে, লিগ্যালি আপনার বিজনেস করার, কোম্পানি করার, যে কোনো ধরনের কাজ করার কোনো রেস্ট্রিকশনস নাই, প্রোভাইডেড ইমিগ্রেশন কার্ডের মধ্যে অথবা ইমিগ্রেশন পেপারের মধ্যে আপনার কোনো ইয়ে নাই। যেহেতু বোঝা যাচ্ছে আপনার কথা থেকে আপনি পার্টনার রুটে আছেন, পার্টনার রুটে যদি থেকে থাকেন তাহলে ইউ হ্যাভ এভরি রাইট টু ডু বিজনেস, তারপরে হইতেছে এমপ্লয়মেন্ট ও এনি কাইন্ড অফ এমপ্লয়মেন্ট ও বিজনেস অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, দ্যাটস নট এ প্রবলেম। বাট আপনার প্রশ্নটা আমি বুঝতে পারতেছি যে আমি যদি ডাইরেক্টর হই, আমি যদি বিজনেস একটা রান করি, তাহলে আমার ইউনিভার্সাল ক্রেডিটে এফেক্ট হবে কিনা? আপনার ইউনিভার্সাল ক্রেডিটে এফেক্ট হবে, আপনার অ্যামাউন্টটা কমে যাবে। আপনি যদি এদিকে ইনকাম হয় তাহলে ইউনিভার্সাল ক্রেডিট তারা বলবে যে তোমার ইনকাম, তোমার হাজবেন্ডের ইনকামের ইনফরমেশন দাও, ওই ইনকামটাকে ফ্যামিলির হাউস হোল্ড ইনকাম হিসাবে ধরা হবে এবং ওই ইনকামের উপর ভিত্তি করে এই ইনকাম সাপোর্ট রেটের উপরে বেস করে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করে দেখবে আপনি যত আপনার ইনকাম বেশি হবে আপনার বেনিফিট কমবে, এইভাবে এফেক্ট হবে। কিন্তু এটার মধ্যে আপনি কোনো প্রবলেমে পড়বেন না। আপনি যদি বিজনেস করেন, আপনি যদি এমপ্লয়মেন্ট করেন, এটা তো স্বাভাবিক। যে মানুষ ধনী তাকে তো বেনিফিট দেবে না, যে মানুষ গরিব তাকেই বেনিফিট দেবে। আপনি যদি মানে বিজনেস করে ধনী হয়ে যান তাহলে তো আপনার অবশ্যই আপনার ওইটাতে এফেক্ট হবে। এফেক্ট বলতে আপনি ওইদিকেও আবার বিজনেস করবেন, আবার ওইদিকে ইউনিভার্সাল ক্রেডিট থেকে পয়সা নেবেন, এইটা তো আপনি বাঁচতে পারবেন না। এটা হবে যেটা যে আপনার ইনকাম যদি আপনার বেশি হয় তাহলে আপনার ইউনিভার্সাল ক্রেডিট, ফ্যামিলি ইউনিভার্সাল ক্রেডিটটা কমে যাবে। বাট আপনার ইউনিভার্সাল ক্রেডিটে অ্যাপ্লিকেশনে অথবা ইউনিভার্সাল ক্রেডিটের কারণে, আপনার জব করার কারণে, এমপ্লয়মেন্ট করার কারণে, বিজনেস করার কারণে আপনার ইউনিভার্সাল ক্রেডিটের এই কমে যাওয়ার কারণে আপনার ইমিগ্রেশনের কোনো সমস্যা হবে না। সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন, আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নিই দর্শক। we have another caller. Okay. Caller আপনি লাইনে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমার দুইটা কোয়েশ্চেন আছে, যদি কাইন্ডলি উত্তর দিতে আগে হইতাম। জি বলেন। যে আমার প্রথম কোয়েশ্চন হইলে গিয়া, আমি ওই সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্টের জন্য কি অ্যাপ্লাই করছিলাম গত মাসের 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখে। আজকে তো মানে প্রায় 37 ডেজ হয়ে গেছে, এখনো কোনো জব পাই নাই আর কি। মানে ওদের কাছ থেকে কোনো রিপ্লাই অথবা কাজটা মাঝখানে ওরা আমাকে ডকুমেন্ট চাইছিল কিছু এডিশনাল, ওইটা দিয়ে দিছি, তো ওরা অ্যাকসেপ্ট করছে আর কি। 37 ডেজ হয়ে গেছে, এখনো পাই নাই আর কি, ওটা ওয়েটিং করছি। আর কতদিন লাগতে পারে? Usually it takes 2.5 years, 2.5 months. Khaled bhai কিছু বলার আছে? কোন অ্যাপ্লিকেশন স্যার? সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট, সাবজেক্ট অ্যাক্সেস রিপোর্ট। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন ভাই? যে আরেকটা কোয়েশ্চন আছে ভাই, আরেকটা কোয়েশ্চন হলো কি, আমি দেশে 2010 আইছিলাম স্টুডেন্ট ভিসা। ওকে। আর আওয়ার পরে আমি 2016 আমি বিয়া করছি। বিয়া করার পরে আমি দরকা 2016 ডিসেম্বর আমারে সার্টিফাই করে দিলাইছে অ্যাপ্লিকেশনটা। মানে আমার কোনো মেরিট নাই, আমার ওয়াইফের বিভিন্ন মেডিকেল কন্ডিশন ছিল, আমি জমা দিয়েছিলাম কিন্তু ওরা আসলে ডিনাই করছে। এরপরে আমি জুডিশিয়াল রিভিউ করছিলাম, করার পরে ও জুডিশিয়াল বিটা রিভিউজ হয়ে গেছে। এরপরে ও জুডিশিয়াল রিভিউজ হওয়ার 14 দিনের ভিতরে আমি আবার সেকেন্ড অ্যাপ্লিকেশন কথা করছি, করার লগে ও সেকেন্ড অ্যাপ্লিকেশন তারা আমার অ্যাকসেপ্ট করে নিছে, করিয়ে আমার ভিসা দিতে 2.5 ইয়ার্স 10 ইয়ার রুটে। এরপরে আমি সুইচ করি আর কি 5 ইয়ার রুটে আইছি। তো এখন আমার 12 বছর হয়ে গেছে। আমি চিন্তা মানে চাইলাম আমি আইএলআর করলে কোনো চান্স আছে না, আমি যদি সব সার্কামস্টেন্স করা, কারণ ওটা তো আমার কোনো ফল্ট আছিল না, ওরা আমার অ্যাপ্লিকেশনটা আমার ডকুমেন্টস আমি সবকিছু দিয়েছি, তার দেওয়ার পরেও আমার। দর্শক আশা করি আপনার কোয়েশ্চেনটা আমরা বুঝতে পারছি। আপনি এখন 5 ইয়ার্স রুটে আছেন, যেটা হচ্ছে উনি চিন্তা করতেছেন উনি ভেরি কুইকলি 2016 এ যে সময় আপনি পার্টনার রুটে অ্যাপ্লিকেশন করছেন, এই সময় আপনার লিগ্যাল স্ট্যাটাস আছিল নি? হ্যালো, I think he's gone. All right. Okay. Do you have another caller? No, we don't. All right. Okay. Let me answer it. So the second part of the first caller's question, যে কতদিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, একটা এদেশের একটা নিয়ম হচ্ছে যারা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করেন বিআরপি কার্ড অথবা অনেক সময় বিআরপি কার্ডের সাথে আবার হোম অফিসের
লেটারের একটু ডিফারেন্স থাকে, তো এইটা একটু ডাবল চেক করে নেবেন। আপনার 2.5 ইয়ার্স যখন শেষ হবে, ওইটা শেষ হওয়ার 28 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। যেদিন শেষ হবে ওই দিনও করতে পারবেন অথবা 28 দিনের মধ্যে, কিন্তু 28 দিন আগে করতে পারবেন না। তো অনেকে আমাদের কমিউনিটিতে একটা ধারণা 28 দিন আগে করতে হবে। 28 দিন আগে তো যেদিন আপনি ভিসা পাইছেন ওই দিনও তো 28 দিন আগে। সো আপনি আসলে 28 দিন আগে, আইনটা হচ্ছে 28 দিন আগে করতে পারবেন না, আপনি করবেন 28 দিনের মধ্যেই। সো আপ আনটিল দ্য লাস্ট ডে আপনি করতে পারবেন, সো দ্যাটস নট এ প্রবলেম। আর সেকেন্ড কলার যিনি প্রশ্ন করেছেন যে এসএআর সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট এই কোশ্চেন কলার আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, জি আপনি কি লাইনে আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি জি, হ্যালো হ্যালো, গুড ইভিনিং গাইস। গুড ইভিনিং। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। জি জি শুনতে পাচ্ছি। হ্যালো, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি LB24 টেলিভিশনকে। অতি চমৎকার একটি লিগ্যাল অনুষ্ঠান আমাদের কমিউনিটির জন্য ব্যবস্থা করার জন্য। অ্যান্ড আমি এখন ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট আইনজীবী পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার মিস্টার খালেদ, and also promising barrister Mr. Junaid. জি ডিরেক্ট কোশ্চেনটা চলে গেলে আসলে আমাদের সময়টা আসলে খুবই নির্দিষ্ট সময়। থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন আছে টু মিস্টার খালেদ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই দেশে 2008 to 2013 এর মধ্যে কোন একটা ল ফার্ম, আমি নাম বলতে চাচ্ছি না, তাদের বিরুদ্ধে কিছু অ্যালিগেশন আছে ফ্রড, এবং তারা কিছু এন্টারপ্রেনার ভিসা, দ্যাট মিনস টায়ার 1, ওখানে আমার এক পরিচিত ব্যক্তি আছেন যিনি ভুক্তভোগী, যিনি এখানে বিয়ে করেছেন এখন, এবং সে তার ভিসা, আপনার প্রশ্নটা সংক্ষেপে যদি প্রশ্নটা করে ফেলতেন আপনি। সে আইলারে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তার ভিসাটা লং টাইম ঝুলে আছে, তার ভিসা লং টাইম ঝুলে আছে। এই ক্ষেত্রে ওই সময় যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অবস্থা এখন কি বর্তমানে আছে, এবং আমার এই পরিচিত ভাই কি বেনিফিট পেতে পারে, বিকজ সে এখনো এর কোনো সমাধান পায়নি, যদিও সে চিন্তা করছে জুডিশিয়াল রিভিউ করার জন্য। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার এক বোন, দুঃসম্পর্কের এক বোন, তার 3 ছেলে মেয়ে, একজনের বয়স 2, একজনের 7, একজনের 10। তার হাজবেন্ডের সাথে রিসেন্টলি ছাড়াছাড়ি হয়ে গেছে, কোনো ইংলিশ ম্যারেজ নাই, বাট তারা কোন কোন আইনের ক্ষেত্রে বা তারা সবাই কি ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন করতে পারি কিনা? Thank you very much. Okay. দুইটা কোশ্চেন আশা করি খালেদ ভাই। Okay, I will try to remember those questions. I couldn't probably properly hear it. However, first question is, I think a previous lawyer কিছু মিস্টেকের কারণে অথবা unlawful activities এর কারণে কোনো একজন ক্লায়েন্ট ভিক্টিমাইজড হয়েছে নাকি। আর সেকেন্ডটা হচ্ছে যে ফি ওভার করতে পারবেন কিনা, ফি ওভার করতে পারবেন কিনা। সো আমরা ওই এসএআর এর কোশ্চেনটা ওনার 3C লিভ, সো এটা দুইটা। আর এসএআর এর কোশ্চেন যেটা হচ্ছে যে নরমালি হোম অফিসের গাইডেন্স হচ্ছে, তারা বলে থাকে যে 40 ওয়ার্কিং ডেজ এর মধ্যে তারা এসএআর এর সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে, কিন্তু দেখা যায় যে অনেক সময় 2 মাস, 3 মাস, 2.5 মাস, এই ধরনের 3 মাস লেগে যায়। সো আমি মনে করি যে আমার কিছুদিন আগে আমার একজন ক্লায়েন্টের প্রায় 6 মাস পরে আসছে। সো এটা ডিপেন্ড করতেছে স্টোরেজটা কত ডিপে এবং কতদিন সময় তারা নিতেছে অথবা কত বিজি। বাট ইউ ক্যান সেন্ড এ inquiry to them after 40 days and the 40 working days, and then of course they will come back to you saying that yes, this is what it is, or they will say well, we need further time, so that's not a problem. The last caller's questions, ওনার হচ্ছে যে আবার ওনার জুডিশিয়াল রিভিউ করার পরে এফএলআর এমএ আছেন, 12 বছর হয়ে গেছে, উনি আইএলআর করতে করতে গেলে কি কি রিকোয়ারমেন্ট একটু যদি সংক্ষেপে বলেন। very quickly, not a problem. First of all, 10 years lawful residence যদি আপনার হয় যে কোনো ভাবেই, উনি চলে গিয়েছেন যার কারণে উনাকে প্রশ্নটা করতে পারি না যে at the time of the 10 years lawful residence হয়ে গেছে কিনা। যদি 10 years lawful residence যে কোনো ভাবেই যদি আপনি legally 10 years হয়ে যায়, তাহলে আপনি indefinite leave to remain এর অ্যাপ্লিকেশন করতে পারবেন on the basis of 10 years lawful residence। and আপনার যদি পার্টনার হিসাবে যদি 10 years হয়, তাহলে তো
you can also make the application. 10 years lawful residence এর উপরে যদি আপনি করেন তাহলে আপনার আইডি ডকুমেন্টস লাগবে, লাইফ ইন দ্য ইউকে টেস্ট লাগবে, B1 ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে, আর কিছুই লাগবে না। যদি আপনার পার্টনারের উপর ভিত্তি করে 10 ইয়ার্স তাহলে আপনার ওই ডকুমেন্টস গুলো যেটা বললাম ওইটা লাগবে, সাথে আপনার ম্যারেজ সার্টিফিকেট, বাচ্চার বার্থ সার্টিফিকেট, প্রুফ অফ অ্যাড্রেস, all together you living together. So these are the basic information, basic requirements for the documentations. And of course valid application করতে হবে, fees দিতে হবে, এগুলো তো স্ট্যান্ডার্ড ব্যাপার, but you need to take a independent legal advice. Okay. Thank you, Khaled bhai. Before we go we should take another call. We have a caller. Oh, fantastic. Okay, caller আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। জি caller, শুনতে পাচ্ছি আমরা, আপনি একটু I think we lost the caller. Okay. তো লাস্ট কলারের কোয়েশ্চন দুইটা ছিল, একটা ছিল যে লয়ারের মিস্টেকের কারণে, ওয়েল a victimized client, he can put forward his argument that he was either misled by his previous lawyer or a negligent activities by his previous lawyer, but any immigration authority, either the court or the Home Office, would need to see what action have you taken. Have you at least approached the immigration lawyer that this is the mistake you have done, what's your response? So they want to see what actions you have taken in terms of, did you put forward a concern to your lawyer, and what was the response? If this is really, say for example, the lawyer accepted, yes, I made a mistake, here's the compensation, £200 or £500, or this is the agreement between you and the lawyer, or the matter goes to the ombudsman and the ombudsman said, okay, 250 or 400 or 500, whatever, this is a consequence, then you can put forward this evidence to the immigration authority, either the court or the Home Office, saying that, look, I was subject to a negligent act of my lawyer, so I was a victim. However, when you employ a lawyer, I mean, it's your choice, so you cannot actually seriously argue this point, and then probably this is the Home Office's discretion. Home Office will come to you and say, well, this was your choice, he was your lawyer, so we can't do anything about it, you did not satisfy the immigration rules. But again, by all means, whatever happened, just explain to the Home Office and leave the matter at the hands of the Secretary of State. That's the first part of the question. Second part of the question, of course you can apply for fee waiver, provided that আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচার, নরমালি আমি বলি একটা ফ্যামিলির হাউস হোল্ড ইনকাম থেকে যদি এক্সপেন্সেস বেশি হয়, অথবা তার সেভিংস না, ইনকাম এক্সপেন্সেস সেম কিন্তু সেভিংস নাই to pay the Home Office fees because of the too many or probably more than one family members, is a huge amount of money. So of course you can apply for a fee waiver. Okay, Khaled bhai, thank you. Let's take a call. Go on. জি কলার, আমরা শুনতে পাচ্ছি, আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সরি আমার লাইনটা কাটে গেছিল কি, মানে একটু আগে কল করলাম আমাদের আইলার বিষয়, তো আমি আবার কইলাম রিপিট। তো আমি 2010 আইলাম স্টুডেন্ট ভিসাত, আর 2016 আমি বিয়া করছি। আমার ওয়াইফের কিছু মেডিকেল কন্ডিশন আছে, তো আমার 16 ডিসেম্বর তারা আমার রিজেক্ট করতে, মানে উইদাউট আপিল রাইট সার্টিফাই করে দিয়েছিল আমারে। এরপরে আমি ওইটা ওরা আমাকে ডিটেনশনে নিয়ে যায়, ডিটেনশন থেকে নেওয়ার পরে ওরা আমার টেম্পোরারি রিলিজ দিয়েছিল। রিলিজ দেওয়ার পরে আমি জুডিশিয়াল ডিবিটা আমি লজ করতে, ওরা করিয়া আমি মানে ওই জুডিশিয়াল ডিবি আমি রিভিজ হয়ে গেছে হাইকোর্ট থেকে। তো রিভিজ হওয়ার ঠিক 14 দিনের ভিতরে আমি আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করছি, মানে আবার এফএলআর এফপিএ 10 ইয়ার রুটে করছি। ওকে ভাই, আপনার কথা আমি বুঝছি ভাই, ডেফিনেটলি হয়তো আপনি আমারে চিনেন না, বাট আমি জাস্ট আপনারে জিজ্ঞাসাম স্যার, যে সময় আপনি ফার্স্ট অ্যাপ্লিকেশন 2016 এ পার্টনার অ্যাপ্লিকেশন করছেন, এই সময় আপনার ভিসা আছিল নি? যে ভিসা আছিল, স্টুডেন্ট ভিসা আছিল আমার। ওকে, হাইকোর্টও যে সময় গিয়া আপনার জুডিশিয়াল রিভিউ রিফিউজ হয়ে গেছে গিয়া বিকজ অফ দ্য আপনি সার্টিফিকেশন অর এগেইনস্ট জুডিশিয়াল রিভিউ করছেন, ওটার বাদে 14 দিনের ভিতরে আরেকটা অ্যাপ্লিকেশন করছেন, এটা আবার হয়ে গেছে, গ্রান্ট হয়ে গেছে নাকি? তা
যে ওটা গ্রান্ট হয়েছে, যে সেকেন্ডটা গ্রান্ট হয়েছে। এখন আপনি চিন্তা করা যে যেহেতু আমার হাইকোর্টের ডিসিশনের 14 দিনের ভিতরে আমি করে লইছি, অতএব আমার তো বেশি দিন গ্যাপ হইছে না, অতএব আমারে ইয়া দিবনি। ওকে, তো ফার্স্ট অফ অল ওটাও তো প্রশ্ন যে 10 ইয়ার্স এর ক্যাটাগরিতে আমি অ্যাপ্লিকেশন করতাম পারবো না গীতা? ওকে, না যেহেতু হাইকোর্টে ডিসিশন দিলাইছে, যদি হাইকোর্টে আপনার পক্ষে রায় দিত তাহলে তো আর কোনো সমস্যা হইছিল না, কিন্তু বিকজ জুডিশিয়াল রিভিউর যে টাইমটা, এই টাইমটা কিন্তু 3C আন্ডারে নাই, সেকশন 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্টর আন্ডারে নাই। হোয়াট এভার রিজন আপনার সার্টিফিকেশনটা আপনার দরকা, এটা একটা ডিসক্রিশনারি ম্যাটার। আপনার ওয়াইফ ওর মেডিকেল ডকুমেন্টস গুলো দিয়েছেন, হোম অফিসে কইছে যে না এটা হয়তো ইনাফ নাই, অথবা আমরা সার্টিফাই করিয়ে দিলাইছি, এটার এগেইনস্টে আপনি চ্যালেঞ্জ করছেন, কোর্টে কইছে না হোম অফিসে যে ডিসিশন দিছে এটা রাইট, সার্টিফিকেশন ইজ রাইট আছে। পরবর্তীতে আপনি আরেকটা অ্যাপ্লিকেশন করছেন, করার পরে দেখা যায় যে ডিফারেন্ট একটা কেস ওয়ার্কারে মনে করছে ইয়েস এটা একটা সিম্পাথেটিক ব্যবহার দেওয়া উচিত, সো তারা দিলাইছে। জাস্ট বিকজ আরেকজন কেস ওয়ার্কারে সাবসিকুয়েন্টলি সিম্পাথেটিক্যালি কনসিডার করে লিছে অথবা জেনুইনলি কনসিডার করে লিছে, এর মানে কিন্তু একটা না যে আগের অ্যাপ্লিকেশন যেটা রিফিউজ হয়েছে এটা ইনকারেক্ট। দ্য প্রবলেম ইজ কোর্টেও কিন্তু কনফার্ম করে লিছে ইনকারেক্ট। সো আপনার 3C যেদিন থেকে আপনার সার্টিফিকেশন হয়েছে ওদিন থেকে শুরু করিয়া আপনার যেদিন ভিসা পরবর্তীতে সেকেন্ড অ্যাপ্লিকেশন করি ফাইস হইন ও পর্যন্ত কিন্তু আপনার 3C ব্রেক হয়ে গেছে কি। সো এই ব্রেকের কারণে it's going to be extremely difficult for you to be a successful applicant for 10 years lawful residence. However, ami abar koimo, without seeing all the papers, it's very difficult for me to assess or give you indication. Please do seek independent legal advice, but my initial observation is after it unsuccessful war sambhavana, unfortunately I will have to be brutally honest with you. Thank you. Thank you caller, thank you Khaled bhai সুন্দর করে আনসার দেওয়ার জন্য। আমরা যেটাতে ছিলাম ওই যে উইডো, ওনার 3টা স্ত্রী নিয়ে 3টা বাচ্চা, একটা হচ্ছে যে মেবি সবাই আন্ডার 12, তো ওনারা কি ফি ওভার অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা? 3টা স্ত্রী আসলে অসুবিধা নাই, 3টা স্ত্রী আমাদের প্রবলেম নাই, বাট লিগালি ইন দিস কান্ট্রি you can't have 3 wives probably. The question is 3টা বাচ্চা ওনার, আমি বুঝছি আপনি হচ্ছে যে I understand, I'm just trying to make it more fun anyway, but this is a serious question. Yes, 3টা বাচ্চা নিয়ে আপনার অ্যাপ্লিকেশন তো যদি ফাইন্যান্সিয়াল অবস্থা যদি ভালো না থাকে তাহলে it's going to be extremely difficult. It's a huge amount of money per applicant, প্রায় 2600, and if it is 3 children and husband and wife, it's going to be more than 10,000 pounds. So in that case, if you don't have savings, so if you have limited income, put in the fee waiver application. Recently we made an application for 6 people, I think more than 6 people, it's about 7 people, and then we managed to save about around 20,000 pounds. So if you have a legitimate cause, আপনার ইনকাম নাই, আপনার সেভিংস নাই, অথবা আপনার ইনকাম আর সেভিংস অলমোস্ট সেম, সরি ইনকাম আর এক্সপেন্ডিচার অলমোস্ট সেম, অথবা এক্সপেন্ডিচার বেশি, অথবা ইনকাম আর এক্সপেন্ডিচারের সামান্য বেশ কম কিন্তু কোনো সেভিংস নাই, and big family member, you do have every right, legitimate right to make fee waiver application and get this approved before you make the main application. On fee waiver application আপনার যতদিন চলবো আপনার ভিসা ততদিন রান হইব, নো প্রবলেম। ফি ওয়েভার অ্যাপ্লিকেশন ডিসিশন হওয়ার পরে আপনার 10 ওয়ার্কিং ডেজ তারা টাইম দিব, এই 10 ওয়ার্কিং ডেজের ভিতরে তারা রিজেক্ট করলেও অথবা অ্যাপ্রুভ করলেও আপনি যদি অ্যাপ্লিকেশন করে দেন ফিস দিয়ে অথবা অ্যাপ্রুভ করলে ফিজ না দিয়া আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো ব্রেক হইতো না। থ্যাংক ইউ। জি খালেদ ভাই, আমরা যে ডিসিপশন নিয়ে যে কথাটা বলতেছিলাম, যে এক্সপেরিয়েন্স লেটার হোক আর যে কোনো কাগজপত্রই হোক, হোম অফিসে দেখা যাচ্ছে যে অনেক সময় ইনভেস্টিগেশন কিভাবে করতেছে, এটা নিয়ে কোনো গাইডলাইনস আছে নাকি? অফ কোর্স ইয়েস, ইমিগ্রেশন রুলস এর মধ্যে এটা আছে, তারপরে ইমিগ্রেশন পলিসির মধ্যে আছে, এবং সেপারেট একটা পলিসি আছে এই ডিসেপশনের উপরে অথবা মিসলিডিং মিসরিপ্রেজেন্টেশনের উপরে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট অনেক সময় ক্লায়েন্টরা আননোয়িংলি অনেক ডকুমেন্টস আছে, ধরেন ডকুমেন্ট ইটসেলফের মধ্যে অনেক ম্যারেজ সার্টিফিকেটের রং ইনফরমেশন দেওয়া,
অনেক সার্টিফিকেটের মধ্যে রং ইনফরমেশন দেওয়া। এটা কিন্তু জেনুইন সার্টিফিকেট, কিন্তু ওই যেখান থেকে ওইটা উৎপত্তি হয়েছে, যেখান থেকে এটা ইস্যু হয়েছে, ওইখানেই কিন্তু মিস্টেকেন ডকুমেন্টস দিয়ে দিছে, মিস্টেকেন ইনফরমেশন দিয়ে দিছে। এটা ডাবল চেক না করার কারণে আমাদের অনেক সময় দেখা যায় বার্থ সার্টিফিকেটে স্পেলিং রং, এডুকেশনাল সার্টিফিকেটে স্পেলিং রং, অথবা দেখা যায় যে মিসলিডিং ইনফরমেশন। এটা কিন্তু জেনুইনলি ইস্যু হয়েছে, কিন্তু এখানে কিন্তু ইনফরমেশনটা মিসলিড। এটা হোম অফিসের অফিসারের কাছে দেওয়ার পরে এটা পিক আপ হয়েছে। So এই ধরনের সিচুয়েশন যদি হয়, তাহলে they have every right, either they have the discretion or they have the inherent right to refuse you with 10 years ban or some sort of bans or the punishment. Now it's kind of like a criminal offense. You've done a criminal offense, and now the home office or the immigration authority is punishing you. They're not taking you to jail or taking you to the court. They're just simply saying you can't come to this country because they can't prosecute you because you're out of the country. Now the problem you have is you have to rectify it. You need to go back to the source and ask them to get the clarification. And also, if you relied on somebody else to give false information or a wrong information or an omission, then you get a clarification letter from that person saying that yes, I completed the form, I did not ask this question, it was my fault, she was my family member, it was just an innocent error. We'll continue. You have a caller? Yeah, I have a caller. All right. Caller, আপনি আপনার প্রশ্ন রাখতে পারেন। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমার আগের একটা কলারও একই প্রশ্ন করেছে। আমার 3টা ছেলে, একজনের বয়স 2, একজনের বয়স 7, একজনের বয়স 11। এখন এই 3 জনের ক্ষেত্রে আমার সাথে আমার ওয়াইফ নেই, আমি ডিস্টিটিউট, আমার ইনকাম নেই, আমি একটু ডিসেবল। আমি কি কি অ্যাপ্লিকেশন করতে পারি 3টা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে? কারণ আমার ছেলে 7 বছর হয়ে গেছে, এখানে কোন অ্যাপ্লিকেশনটা করার প্রযোজ্য হবে? আর একজন 10 বছর বেশি হয়ে গেছে, 11 বছর, তার জন্য আমরা জানতে পারি আপনার স্ট্যাটাসটা কি। আপনি আমাকে একটু ব্যাখ্যা করবেন প্লিজ, আমি কোন কোন অ্যাপ্লিকেশন এবং কিভাবে ফি ওয়েভার পাবো? থ্যাংক ইউ। আচ্ছা শুনেন ভাই, যাওয়ার আগে আপনাকে একটু প্রশ্ন করি, আপনি কি আপনার অথবা আপনার বাচ্চাদের কোনো স্ট্যাটাস আছে নাকি এই দেশে, না কোনো স্ট্যাটাসই নাই? জি জি, আমার বাচ্চারা স্ট্যাটাস আছে। আমার বাচ্চারা আমার স্ত্রীর সাথে আগে। না না না, শুনেন, আপনার বাচ্চাদের ইমিগ্রেশন স্ট্যাটাস কি? তারা বাংলাদেশে লিভ টু রিমেইন 10 ইয়ার্স রুট, 10 ইয়ার্স রুটে আপনার ওয়াইফের সাথে লিভ টু রিমেইন আছে তাদের? রিমেইন ছিল, ওয়াইফ আমার সাথে নাই। আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স সেপারেশন হয়ে গেছে, আমাদের বিয়ে হয় নাই। বাট বাচ্চারা কি আপনার সাথে আছে এখন? বাচ্চারা আমার সাথে আছে, কিন্তু আমি ফি দেওয়ার মতো অবস্থায় নাই। না, ফিজের কথা আমরা পরে যাচ্ছি। আপনি তো জিজ্ঞেস করছেন কি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা ডিপেন্ড করতেছে বাচ্চারা কি আপনার সাথে আছে কিনা। এই কারণে তো আমার প্রশ্নটার উত্তর দেন, তাহলে আমি আপনাকে বলতে পারবো কি অ্যাপ্লিকেশন। বাচ্চারা আপনার সাথে আছে এবং বাচ্চাদের লিমিটেড লিভ টু রিমেইন আছে কার্ডের মধ্যে 2.5 ইয়ার্স, তাই না? জি জি, ইয়েস। বাচ্চারা কি আপনার সাথে আছে এবং বাচ্চাদের কার্ডের মধ্যে 2.5 ইয়ার্স দেওয়া আছে? জি জি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে যে এই বাচ্চারা সবাই কি এই দেশে জন্ম? এই বাচ্চা সবার মধ্যে ছোট দুজনই দেশে জন্ম, বড়টা বাংলাদেশে জন্ম। আচ্ছা, তো যে বাচ্চা এই দেশে জন্ম, ওই যে সবচেয়ে বড় বাচ্চার বয়স কত? 11 বছর। তাহলে তো এই বাচ্চা এই দেশে জন্ম হয়েছে এবং এই বাচ্চা 11 বছর থেকে এই দেশে আছে। এই বাচ্চা 10 বছর ধরে এই দেশে আছে। 10 বছর থেকে এই দেশে আছে, তার মানে এই বাচ্চার জন্ম তো এই দেশে না, এটা দেশে বাংলাদেশে। এই দেশে যার জন্ম, এর মধ্যে সবচেয়ে বড় উনার বয়স কত এই বাচ্চার? বড় বাচ্চার বয়স 11। না না না, ওকে, আপনার সেকেন্ড বাচ্চার কি জন্ম এই দেশে হয়েছে? সেকেন্ড বাচ্চার এই দেশে জন্ম, থার্ড বাচ্চার এই দেশে জন্ম। ওকে, থার্ড বাচ্চার কথা জিজ্ঞেস করি না। সেকেন্ড বাচ্চার বয়সটা কত? 7 বছর। 7 বছর, ওকে। আর যে বড় বাচ্চা তার জন্ম বাংলাদেশে, তাই না? জি জি। ওকে, থ্যাংক ইউ। আপনার কথা বুঝতে পারছি। আর কোনো কিছু জিজ্ঞেস করবেন? আপনি কিন্তু কল রাখার পরেও কিন্তু আমাদের কথা শুনতে পারেন। আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে? সেটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, আমি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করব, আমি কি আপনি কি অ্যাপ্লিকেশন করবেন এটা জিজ্ঞেস করছেন, এবং ফি ওয়েভার অ্যাপ্লিকেশন আপনার কি কোনো স্ট্যাটাস আছে কিনা, আপনার কি কোনো 2.5 ইয়ার্স এর কার্ড আছে কিনা? না নাই? জি জি, আমার আছে।
আপনারও আছে। ওকে, থ্যাংক ইউ। আপাতত আপনি আপনার ওয়াইফের সাথে নাই, সেটাই তো আপনার ডিভোর্স অথবা হবে অথবা হয়ে গেছে। আমি আমার 7 বছর আর 10 বছর বাচ্চার জন্য সেপারেট অ্যাপ্লিকেশন করে এবং সেখানে ফি ওয়েভার পাবো কিনা 7 বছরের বাচ্চার জন্য? জি, ধন্যবাদ। খালেদ ভাই, আমরা এই কোয়েশ্চেনের আনসার শেষের দিকে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা এই বিষয় নিয়ে আগে একবার আলোচনা করেছি। আমরা যেই বিষয়ে ছিলাম যে আমরা যেটা দেখতে ডিসেপশন নিয়ে। হ্যাঁ, সো ডিসেপশনটাকে আপনি প্রথমে যে ক্লায়েন্ট হিসেবে আপনি দেখতে হবে ডিসেপশনটা কার মাধ্যমে হয়েছে। অনেক সময় ইনোসেন্টলি অনেক মিস্টেক হয়ে যায়, ইনোসেন্ট মিস্টেক। If you can prove that this was an innocent mistake, the Home Office, if you can prove reasonably, then Home Office will have to or will have a discretion that yes, you made an innocent mistake. The Home Office are being run, or the immigration officers or the decision makers are humans as well, so they can make mistake. As long as you can demonstrate that it was an innocent mistake, you will be no problem. So either you admin review the decision if you are given the permission to admin review it. আপনি বলতেছেন এটা আমরা রেকটিফাই করার জন্য এইগুলাই পথ, যে চ্যালেঞ্জের জন্য। বাট এর আগে কথা হচ্ছে হোম অফিস যে ইনফরমেশনের উপরে ভিত্তি করে এই ডিসিশনটা দিচ্ছে, এই ক্ষেত্রে কোনো গাইডলাইন্স আছে কিনা যে হোম অফিস আমার সাথে তো যোগাযোগ করে নাই, আমার এমপ্লয়ারের সাথে যোগাযোগ করে নাই, তারা কখন কিভাবে যোগাযোগ করছে? আমি আসতেছি। সো রেমেডিটা হচ্ছে যে আপনি যদি আপনাকে যদি অ্যাডমিন রিভিউর সুযোগ দেওয়া হয় তাহলে তো আপনি অ্যাডমিন রিভিউ করবেন, যদি আপিলের সুযোগ দেওয়া হয় আপনি আপিল করবেন। হ্যাঁ, যদি আপিল অ্যাডমিন রিভিউ কিছুই না থাকে আপনি জুডিশিয়াল রিভিউ প্রসিডিউর করবেন। এখন হোম অফিস আপনাকে যোগাযোগ করে নাই, আপনার এমপ্লয়ারের সাথে যোগাযোগ করে নাই, অথবা কোন জায়গা থেকে ইনফরমেশনটা নিল। হোম অফিসের একটা গাইডেন্স হচ্ছে যে তারা যে কোনো জায়গা থেকে ইনফরমেশন নিতে পারে, নিয়ে তারা আপনার সাথে যোগাযোগ না করে, আপনার এমপ্লয়ারের সাথে যোগাযোগ না করে, আপনার অথরিটির সাথে যোগাযোগ না করে, এমনিতে একজন মানুষকে তারা পাঠাইলো, একজন ইনভেস্টিগেটরকে তারা ইনভেস্টিগেট করে এসে একটা রিপোর্ট দিল। এই রিপোর্টের উপর ভিত্তি করে যদি হোম অফিসার যদি মনে করে এখানে ডিসেপশন হয়েছে, that can take the decision. They don't have to. Now, in your admin review grounds, in your judicial review grounds, or in your appeal grounds, you put forward these arguments that we have never been contracted. What is the proof? You can ask them to give the verification report, DVR, document verification report. Okay. But the document verification, there is a case law, the document verification report they might not give you. They might only give for the eyes of the judge. So the judge might only see it, yeah. And if the judge thinks that you should see it, then of course. But of course, if there is a telephone call or a report, and you can definitely ask for it, what's the transcript of that report? What's the transcript of the explanation? They will put forward an explanation. If they do not disclose you that verification report, legally they are not bound. But again, this goes against the fairness of the justice. And of course, it goes against the interest of the justice. So if you can put forward this argument, you were saying this document is false or not genuine, yeah? I've got this confirmation from my university or from my employer, and they are saying this is genuine. Okay, that's number one. Number two, you are making allegations against me. You're not giving me the verification report. Who did you contact? How did you contact? Yeah, exactly. That ground will go in your favor as well. But remember, there is a case law saying that verification report, they're not bound to give you. It's probably just for the eyes of the judge. I've seen on some occasions, I've been to the court, the Home Office officer said, "Judge, is only for you, not for Mr. Khaled." So that's what happened. In any event, I put forward, or we put forward as lawyers, the arguments that this is the letter or authentication from the authority who issued this document, or there's an explanation on behalf of the appellant, and the appellant has not been given or provided with the description of the verification report, and the appellant was at disadvantaged situation. Judge, is up to you. But I would request, or the authority, I would request that this was unfair against the appellant, and most of the cases you win. However, if you are, say for example, if you think that this is what it is, factually they are right, yeah, you shouldn't argue it. You can find another grounds or probably another category of the application you can make. Sometime, even if
previous applicant, we had a client whose bank statement was found to be incorrect, and he was banned for 10 years as well. But then he made an application after 2 years, but he did not challenge the initial one. What you can do, what he did is he explained in his new application so that his application, when he submitted the application, that bank statement was correct and there was no problem. He obtained a letter from the bank and saying the previous application, when he submitted it, that bank statement was correct, and then he was granted visa. So you don't have to wait 10 years as long as you have an explanation and evidence that previous decision was wrong, regardless you challenge it or not challenging it. However, you should always challenge it when it comes to the deception. Otherwise, you would lose the opportunity to get the favor. আসলেই অনেক উপকারী। এই মুহূর্তে আমরা যেগুলো শুনতেছি যে পেপারস এর কারণে দেখা যাচ্ছে আপনাদের এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করা হচ্ছে বা অনেক সময় যোগাযোগ করা হচ্ছে না, কিন্তু আপনাদেরকে উইদাউট এক্সপ্লেনেশন ভিসা রিফিউজ করা হচ্ছে। আপনাদের চ্যালেঞ্জ করার প্রত্যেকটা সুযোগ আছে। আপনারা অ্যাডমিন রিভিউর মাধ্যমে, জুডিশিয়াল রিভিউর মাধ্যমে বিভিন্নভাবে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। তবে অবশ্যই একজন প্রফেশনালের আন্ডারে থেকে আপনারা এগুলো করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা খালেদ ভাইয়ের কথা থেকে যেটা পাইলাম যে এই যে মাস আকারে এই প্রবলেমটা হচ্ছে, এটা রিজন হচ্ছে আমরা বিভিন্ন মানুষদেরকে দিয়ে বা নিজে থেকে অনেকেই হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলো করতেছি, যেগুলা হচ্ছে যে আমাদের অনেক জিনিস জানা নাই, না থাকার কারণে আমাদের এই অ্যাপ্লিকেশনগুলা আমাদের হচ্ছে অনেক সময় হচ্ছে ইনোসেন্ট মিস্টেক হচ্ছে, বা অন্য একজন অ্যাপ্লিকেশন করতেছে যার সাথে আপনার তেমন কোনো যোগাযোগ নাই, জাস্ট অ্যাপ্লিকেশন করে দেয়া হচ্ছে। এই জন্য যে কোনো অ্যাপ্লিকেশন, যে কোনো হোম অফিস অ্যাপ্লিকেশন, যে কোনো লিগেল ডিসিশন নেওয়ার আগে একজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে নেবেন। এটা আপনাদেরকে আপনাদের এই যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে এগুলো থেকে ইনশাল্লাহ আপনাদেরকে রক্ষা করবে। আমি খালেদ ভাই, আমাদের লাস্ট কলার যে কোয়েশ্চেনটা আপনার কাছে করছিলেন যে ওনার 3টা বাচ্চা সহ উনি বিদেশে আছেন, উনি কি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ফি এবার করতে পারবেন কিনা? ওকে, ওনার অলরেডি আই থিংক 7 ইয়ার্স এর রুটে ওনার এবং ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ এবং বাচ্চাদের সবাইকে মিলে তারা প্রাইভেট লাইফে, আমার ধারণা সবাইকে মেবি উনি স্কেয়ার্ড যে ওয়াইফের সাথে ডিসটেন্স হয়ে যাওয়ার কারণে। না, আমি আসতেছি তো এখন মেইনলি প্রাইভেট লাইফের যে অ্যাসপেক্টে তারা হাজব্যান্ড, এই মা বাবা এবং প্যারেন্ট এবং বাচ্চাদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে যে বাচ্চারা এদেশে 7 ইয়ার্স ছিল কিনা এবং whether it would be reasonable or unreasonable for the children to go back. On that basis, that has been already satisfied. Now, আপনার ডিভোর্স হয়ে গেছে অথবা আপনি সেপারেশন হয়ে গেছেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন অন দ্য সেম বেসিস। FLRFP প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন, ফর্মের নাম হচ্ছে FLRFP, অথবা FLRHRO দিয়েও করতে পারেন আপনি, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে প্রাইভেট লাইফের জন্য। FP মানে হচ্ছে ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফ। সো FLRFP অ্যাপ্লিকেশন করবেন। আপনি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারেন, বিকজ ইউ সেড you are destitute, that's not a problem. ফি ওয়েভার এতজন সবাই মিলে বাচ্চা এবং আপনি মিলে অ্যাপ্লিকেশন করতে পারেন। If your wife has connections or contacts with the children, she can also make the application as parent. That's not also problem, okay? But this advice is for you. However, so it doesn't matter whether you are separated or you are divorced, it doesn't matter. And secondly হচ্ছে যে আপনার যে বাচ্চা 7 ইয়ার্স আছে সে কিন্তু 10 ইয়ার্স পরে এদেশ জন্ম হয়েছে, যার আর কি এই দেশে, সে 10 ইয়ার্স পরে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য, নট পাসপোর্ট, ব্রিটিশ সিটিজেনশিপের জন্য রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করতে পারে, ফর্ম টি, এটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে, টি মানে 10 ইয়ার্স, and then after that once she gets the citizenship certificate she can apply for British passport. ধন্যবাদ খালেদ ভাই। আমরা আজকে প্রোগ্রামে একেবারে শেষের দিকে চলে আসছি। আমি ধন্যবাদ দেই আজকে আমাদের কলারকে, আমাদের দর্শককে যারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন। আপনাদের কাছে যদি মনে হয় আমাদের বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে যে পরামর্শগুলো, যে কোয়েশ্চেনগুলোর আনসার আপনারা শুনতে পেরেছেন, এগুলো যদি আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগে বা অন্যর উপকারে লাগে, তাহলে আপনারা আমাদের এই ইনফরমেশনগুলো শেয়ার করবেন। এবং আপনারা ব্যক্তিগত জীবনে যদি এগুলা আপনারা করতে চান, তাহলে হচ্ছে যে কোনো একজন লয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা করবেন। দর্শক, আজকের মতো আমরা প্রোগ্রাম এখানেই শেষ করব। আমি হচ্ছে যে আমার বিজ্ঞ আইনজীবীর কাছে বিদায় নিয়ে নিচ্ছি। খালেদ ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। Well, I don't have anything else to say, but I would like to mention that I thoroughly enjoyed this show, and hopefully the callers will continue to call in, and inshallah we'll try our best to answer those questions. But thank you everyone involved in this show,
and particularly thank you to you. Thank you, Khaled ভাই। দর্শক, আগামী সপ্তাহে আবার একই সময়ে একই দিনে আমরা আপনাদের সাথে উপস্থিত হব, আইনের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এবং আপনারাও আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। LB24 এর পেজে আপনারা সবসময় নজর রাখবেন। আপনারা আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের সাথে সংযুক্ত থাকবেন, বিশেষ করে লিগ্যাল রাইট শোতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় আপনাদের সামনে আমরা উপস্থিত হব, আপনারা আমাদের সাথে শরীক হবেন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, গুড বাই।